27 তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ। প্রথম টেস্ট ম্যাচ কিন্তু বাংলাদেশ হেরে গেছে, 280 রানে হেরেছে, ভারতের কাছে লজ্জাজনকভাবে হেরেছে। এই হেরে যাওয়ার কারণে বাংলাদেশ কিন্তু ভারতকে হারানোর জন্য দ্বিতীয় টেস্টে একাদশে তাদের পরিবর্তন করতে পারে একটাই, সেটা হলো ফাস্ট বোলার বাদ দিয়ে যে কোনো একটা ফাস্ট বোলার বাদ দিয়ে নিতে পারে হলো একটা স্পিনারকে। যেহেতু কানপুরে কিন্তু বলটা কিন্তু স্পিন করবে, এবার ওই জায়গায় কিন্তু স্পিনারদেরই ফাঁদে ফেলানোর চেষ্টা করবে ভারতকে, এবং একটা স্পিনারকে খেলাবে। আমার যতদূর মনে হচ্ছে একটা স্পিনারকে খেলাতে পারে। এবার কোন স্পিনারকে খেলায় সেটা বলা মুশকিল। নাঈম হাসানকে খেলায়, নাকি তাইজুল ইসলামকে খেলায়, নাকি অন্য কোনো স্পিনারকে খেলায়, সেটা দেখতে হবে। ভালো কোনো স্পিনার নেই ওরকম টেস্টে ভালো বল করার মতো। একমাত্র মেহেদী হাসান মিরাজ রয়েছে। মেহেদী হাসান মিরাজ কত ভালো বল করবে, সে তো আর রবিচন্দ্রন অশ্বিন নয়। রবিচন্দ্রন অশ্বিনের যে কোয়ালিটি রয়েছে ওই কোয়ালিটি মিরাজের মধ্যে নেই। তার থেকে একটু খারাপ, বাট মিরাজও খারাপ না। একেবারে যে চলে না, একেবারে বাজে সেটা না, ভালো, বাট বেটার। সেরা এরকম কেউ নেই, এটাই হয়েছে মুশকিল। সেরা রয়েছে সাকিব আল হাসান, বাট উইকেটই পাচ্ছে না। ব্যাট হাতেও খেলতে পারছে না, বল হাতেও খেলতে পারছে না। নাজমুল হাসান শান্ত, বাংলাদেশের অধিনায়ক, বলেছে একা ম্যাচ জেতানো কখনো সম্ভব না। দলে 11 জন থাকে, 11 জনের মধ্যে প্রত্যেককেই ভালো পারফরমেন্স করতে হবে, বা প্রায় অনেককেই ভালো খেলতে হবে, তবেই কিন্তু ম্যাচ জেতা সম্ভব। একার পক্ষে ম্যাচ জেতা কিন্তু কখনোই সম্ভব নয়। শান্ত এমনটাই বলেছে। শান্ত নিজেও খেলতে পারছিল না, শুধু ফার্স্ট টেস্টের সেকেন্ড ইনিংসে একটু ভালো খেলেছে, তাও সেঞ্চুরি করতে পারে। 83 রান বোধহয় করেছে, ওই একা একটু লড়াকু ইনিংস খেলেছে, আর কেউ খেলতেই পারেনি। ভালো খেলছিল আক্রমণাত্মক, তারপর একদিক থেকে যেরকম উইকেট পড়ে যায় তারপর আর সে সেইভাবে খেলতে পারেনি। একদিক থেকে খেলা, সবাই তো আর বেন স্টোকস না। অবশ্য বেন স্টোকসেরটা অসম্ভব ছিল, বাট সম্ভব করেছিল। এইটা সম্ভব কোনোভাবেই হতো না। এত রান, 500 রান চেস করা ভারতের পিছে, ওটা ভারত যদি চেস করতো ভারতও পারতো না। ভারত কেন, অস্ট্রেলিয়া তার থেকে ভালো টিম আসলেও পারতো না। কেন, টেস্টে এত রান চেস করা সত্যি কথা বলতে সম্ভব না। 400 রান চেস করাই চাপ হয়ে যায়, 350, 360 তাও হয়, কিন্তু 400, 450, 500 রান, 550 রান, এইগুলো যখনই হয় ম্যাচ ড্র হয়, না হলে ম্যাচ শেষ, না হলে ম্যাচ হারে, এরকম হাতের বাইরে চলে যায়। আর আমার যতদূর মনে হচ্ছে তাইজুল ইসলাম বা নাঈম হাসান এই দুজনকেই খেলাবে, মানে দুজনের মধ্যে যে কোনো একজনকেই খেলাবে। নাহিদ রানা, হাসান মাহমুদ, দুজনের মধ্যে যে কোনো একজনকে বাদ দিতে পারে। তাসকিন খেলবে হয়তো, হাসান মাহমুদকেই বাদ দিল অবশ্য। বা এটাও হতে পারে যে ভারত যেহেতু পুরো একাদশ, মানে যেরকম একাদশ খেলিয়েছিল সেরকম একাদশ যেহেতু খেলাচ্ছে, মানে আগের ম্যাচে যেরকম খেলেছিল দল ওরকম একাদশ খেলাচ্ছে, বাংলাদেশও কিন্তু অপরিবর্তিত রেখে কিন্তু একাদশ ঘোষণা করতে পারে, মানে ওরকমই হয়তো করে দিল। এবার সেক্ষেত্রে একটু চাপ হয়ে যাবে। বাংলাদেশ কীভাবে এখন মোকাবিলা করে দ্বিতীয় টেস্টে ভারতকে হারানোর জন্য, আমি এটাই দেখতে চাই। তবে আমার যতদূর মনে হচ্ছে দ্বিতীয় টেস্টটা বাংলাদেশ জিততে, দ্বিতীয় টেস্টটাও পারবে না, ভারতই জিতে যাবে এবং 2-0 ভারত জিতবে। সামনে যে টি-20 সিরিজটা রয়েছে সেখানে আবার সূর্যকুমার যাদব ক্যাপ্টেন্সি করবে ভারতের হয়ে, আর ওইদিকে শান্ত তো ক্যাপ্টেন হয় টি-20-তে, শান্ত নিশ্চয়ই এই সিরিজে খেলবে। শান্ত সেখানে টি-20-তে অধিনায়ক হবে। এবার যদি শান্ত সেই সিরিজে রেস্ট থাকে তাহলে শান্তর পরিবর্তে অন্য কেউ মানে ক্যাপ্টেন হতে পারে। এবার কে হয় সেটা বলা কঠিন। শুভমান গিল ফর্মে ছিল না, বাংলাদেশ এত জঘন্য বোলিং করেছে, বাংলাদেশের বোলিংয়ের এগেনস্টে ফর্মে চলে এসছে। তারপর যে এরকম ফর্মে থাকে না চলে আসে এরকম ফর্মে, মানে কি আর বলবো, আর কিছু বলার নেই। পুরো ফালতু। এইগুলো আর কি সূত্র মারফত জানা যাচ্ছে, তো এগুলো আর কি বললাম। আর ভারত আর একটা জিনিস করতে পারে, সেটা হলো কানপুরে যে পিচটা, মানে প্রচণ্ড ঘূর্ণে উইকেট করতে পারে, এরকম কিন্তু করে। আমরা প্রথম টেস্টে দেখি চেন্নাইয়ের পিচে যতটা স্পিন হওয়ার দরকার ততটা কিন্তু স্পিন হয়নি, স্পিন কিন্তু অনেকটা কম হয়েছে। এবার স্পিন কিন্তু করার চেষ্টা করবে, এবং বিরাট কোহলির ফর্মে ফিরে আসতে হবে। বিরাট কোহলি আগে যেরকম একটা মানে টেস্ট একটা আলাদাই খেলতো, কিন্তু তারপর থেকে টেস্টে সেইভাবে খেলতে পারছে না 2019 সালের পর থেকে। তার থেকে বরঞ্চ টেস্টে রোহিত শর্মা অনেক ভালো খেলেছে বিরাট কোহলির থেকে রোহিত শর্মা অনেক ভালো খেলেছে। আগে ব্যাটিংয়ে নেমেছে, রান করেছে। আর যে বিরাট কোহলি আগে একটা রান মেশিন ছিল, একা হাতের ম্যাচ জেতাতো, একা হাতে নিয়ে যেত, সেইটা ভালো খেলতো। আর এর মধ্যে একটা ম্যাচ হলো দেখলাম শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের মধ্যে, ম্যাচটা কি হলো পুরো লাস্ট একদিনে বোধহয় 93 রান না 92 রান করতে হতো লাস্ট একদিনে,
সেখান থেকে শ্রীলঙ্কার জিততে প্রয়োজন ছিল 3 উইকেট, রচিন রবীন্দ্র নট আউট ছিল, সেখান থেকে প্রবোধ জয়সূর্য আউট করে দিল রচিন রবীন্দ্রকে, তারপরে পটাপট আর বাকি যারা ছিল আউট হয়ে গেল। রচিন রবীন্দ্র অনবদ্য খেলছিল, আর প্রবোধ জয়সূর্য এই প্লেয়ারটা অসাধারণ প্লেয়ার, 21টা টেস্টে 88খানা উইকেট, বাপরে বাপ, সেরা সেরা, ভালোই বল করেছে শ্রীলঙ্কার এই প্রবোধ জয়সূর্য। যখন ইন্ডিয়ার পিছে খেলতে আসবে সে কীরকম বল করে দেখতে হবে। এই প্রবোধ জয়সূর্য যদি টেস্টে ভালো করে, ভারতের বিরুদ্ধে যে কেউ যদি ভালো করে ওয়ান ডে টি20 টেস্ট, সেই সব প্লেয়ার যদি আইপিএলে নাম দেয়, সেই সব প্লেয়ার না ভালো দাম পায় বা মোটামুটি দাম পায়। প্রতিটা প্লেয়ারেরই কিন্তু ভাগ্য এরকমভাবে খোলে। এই যে ক্যামেরন গ্রিন ভারতের বিরুদ্ধে বোধহয় টি20তে ওপেন করতে নেমে, অস্ট্রেলিয়ার ওপেন করতে নেমে অনবদ্য খেলেছিল, তারপরে কিন্তু 17 কোটি টাকা পেয়েছিল, অনেক দাম পেয়েছিল আইপিএলে, নাহলে কিন্তু অত দাম পেতো না। ভারতের বিরুদ্ধে যারা খেলে তারা ওরকমই দাম পায়, এটাই আমি বলতে চাইছি। পুরো ভারতীয় দল 676 রান তুলেছিল 7 উইকেটে, সে অনেক বছর আগে, 2000 সালের আগে। এটা খেলেছিল হলো শ্রীলঙ্কার বিপক্ষে খেলে এই রানটা করেছিল। বাংলাদেশ কানপুরে এটাকে মনে হয় খেলেনি, টেস্টে এই মনে হয় প্রথমবার খেলতে নামছে। এখনও পর্যন্ত বাংলাদেশ টেস্টে ভারতকে হারাতে পারেনি, এইবার কি হারাতে পারবে সেটাই দেখতে হবে, এবং খাতা খুলতে পারবে নাকি সেটাই দেখতে হবে। এর আগে যখন একবারই ভারতকে হারিয়ে দিয়েছিল, সেটা হলো বাংলাদেশের মাটিতে, সেইবার শ্রেয়াস আর রবিচন্দ্রন অশ্বিন এই দুজনে ম্যাচটা বাঁচিয়েছিল। ওই ম্যাচে ভারতের পুরো হেরে যাওয়ার কথা, 30 না 35 রানের ভিতরে 5 না 6 উইকেট পড়ে গেছিলো, তারপরে রবিচন্দ্রন অশ্বিন আর শ্রেয়াস এসে ম্যাচ বাঁচায়। শ্রেয়াস যখন স্পিনটা ভালো খেলতে পারতো, এখন দলীপ ট্রফিতে খেলছে, মেরে ব্যাটিং করছে, ভালো চলছে না। আর শুভমান গিল 3 নম্বরে এখনও পর্যন্ত সেইভাবে পারফরমেন্স করতে পারেনি, তাও করেছে। তবে ঋষভ পান্ত একেবারে সেরা, অ্যাডাম গিলক্রিস্ট ওই জন্য পছন্দ করছে ঋষভ পান্তকে। ভাবা যায় অ্যাডাম গিলক্রিস্টের মতো কিপার আর কি পছন্দ করছে ঋষভ পান্তের মতো কিপারকে, একজন উইকেট কিপার ব্যাটসম্যানকে। সত্যি ঋষভ পান্ত টেস্টে একেবারে সেরা। ওয়ান ডে আর টি20তে তার যা কী হয়, সেখানে যে পারফরমেন্স করতে পারে না, বাট ওই জায়গায় যে পারফরমেন্স করে দেয়, এই জন্য দেখতে হবে যে কী হয়। তোমাদের কী মনে হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ কে জিতবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও। আমার যতদূর মনে হচ্ছে ভারত জিতে যাবে, বাংলাদেশ হয়তো জিততে পারবে না, তবে বাংলাদেশের হয়ে নাহিদ রানা, হাসান মাহমুদ দুজনেই কিন্তু ভালো বল করেছে। তাসকিন আহমেদ তো ভালো বল করে, বাট ওরা যেহেতু ভালো করেছে এই জন্য তাসকিনের আর ভালো করার প্রয়োজন হয়নি। বাংলাদেশের স্পিনাররা হতাশ করেছে। মেহেদী হাসান মিরাজ ভালো বল করেছে, মোটামুটি ভালো বল, কিন্তু ব্যাটিং হয়তো মনে হয় ভালো করেছিল, হ্যাঁ ব্যাট হয়তো মোটামুটি ভালো করেছে। খেলতে পারেনি সাকিব, না ব্যাটিংয়ে না বোলিংয়ে, কোনো দিকে একদম কোনো খেলতেই পারছে না। ভালো ছিল, কিন্তু লাস্ট কবে ভালো খেলেছিল আমার মনে পড়ে না সাকিব, হয়তো লাস্ট একটা, সত্যি কথা বলতে তার বয়স হয়ে গিয়েছে তো, আর চলছেই না, পরিষ্কার কথা, ওই জন্যই সমস্যা। আর তার কোনো ব্যাকআপ নেই, সাকিব আল হাসানের ব্যাকআপ এই জন্য নেই। মোহাম্মদ সাফিউদ্দিনকে যে টেস্টে খেলাবে, ওই পিচে ওরকম খেলানোর কোনো মানে হয় না। ওটা যদি বিদেশে খেলতে যায় তখন মোহাম্মদ সাফিউদ্দিনকে দরকার হবে। আর হার্দিক পান্ডিয়াকে রঞ্জি ট্রফিতে খেলতে বলা হয়েছে, হার্দিক পান্ডিয়াকে কিন্তু অস্ট্রেলিয়া সিরিজে ভারতীয় দলে ঘোষণা করা হতে পারে যদি তার ফিটনেস ঠিক থাকে, ওরকম প্লেয়ারই দরকার হবে। আর ওই যে একটা স্পিনার দুটো না খেলি, একটা স্পিনার খেলাক, আর একটা অলরাউন্ডার যেটা থাকবে সে হলো যেমন ক্যামেরন গ্রিনকে অস্ট্রেলিয়া খেলায় সেরকম খেলাতে হবে, তাহলে ভালো হবে। তাহলে একজন ফাস্ট বোলিং অলরাউন্ডারও হয়ে গেল, ফাস্ট বোলারটা পেয়ে গেল, প্লাস আবার ব্যাটিংটাও শেষ দিকে করে দেবে। আগে খেলেছিল, অল্প কয়েকদিন খেলেছিল হার্দিক পান্ডিয়া, তারপর তার খেলেনি টেস্টে। আসলে হার্দিক পান্ডিয়া এত চোট পেয়ে গেছে, চোট বারবার পেতে তাকে আর নেওয়াই হতো না। সে যদি কম চোট পেতো তাকে নেওয়া হতো অবশ্যই, সে বেশি চোট পেতো ওই জন্য কিন্তু নেওয়া হতো না। তো দেখা যাক এখন কি হয়, কে জেতে, কোন দল। বাংলাদেশের অনেক সমর্থক এখনও ভাবছে বাংলাদেশ হয়তো দ্বিতীয় টেস্ট ম্যাচটা জিততে পারবে, কিন্তু এই কানপুরের টেস্টটা পারবে না। কানপুরের গৌতম গম্ভীরের সব কিছু হাতে, তো এখন গৌতম গম্ভীর কি স্পিন উইকেট বানায়, আমার মনে হচ্ছে স্পিন উইকেট বানাবে। এবার আবার হুট করে পেসারদের সহায়ক উইকেট বানিয়ে দিল, সেটা করতেই পারে, সেটা আমি বলছি না। যে আর বুমরার বল খেলা একদম মুশকিল, যেখানে ইংল্যান্ড অস্ট্রেলিয়া পারে না সেখানে বাংলাদেশ কী করে পারবে। কোয়ালিটি ব্যাটাররা আউট হয়ে যায়, আর আবার জাসপ্রীত বুমরার ভিতরে বল আসাগুলো ওইগুলো আবার ছেড়ে দেয় জাকির হাসান, বাবা। তবে জাকির হাসান, সাদমান ইসলাম এটা টেস্টের জন্যই, মানিনুল হক একেবারে খেলতে পারছে না, মনিনুল হক ভালোই খেলে, তো ওই জাকির হাসান আর সাদমান ইসলাম এরা বেশ ভালো দেখলাম খেলছে। এই জুটিটা যদি রাখে না, ধারাবাহিকভাবে টেস্ট খেলালে হয়তো ভালো করবে। এদের টেকনিকটা ভালো, টেস্টে যেরকম ব্যাটিং করা দরকার, বলটা খাওয়ার দরকার, পরিস্থিতি অনুযায়ী খেলার দরকার, এরা খেলে। হয়তো বড় কিছু করতে পারে না, বাট ভালোই শুরু, আমার তো ভালো লাগে এদের ব্যাটিং, এদের শুরুটা ভালো করে, বাট তারপরে আর চলে না। ররি বার্নস আর আগে যেমন এই যে শিবলি ছিল না ফালতু,
মানে তারপর ওদেরকে বাদ দিয়ে নতুন জুটি নিয়ে আসলো, তারপর ভালো খেললো, বেস বল খেললো। একটা নীতি থাকে যে আমরা দুজন ওপেনার নামবো, সব থেকে পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে, মারার দরকার হলে মারতে হবে, স্লো খেলার দরকার হলে স্লো খেলতে হবে। প্রয়োজনে এই যে হাসিম আমলার মতো, হাসিম আমলা এরকম অনেক বল খেলেও অল্প রান অনেক সময় করেছে ম্যাচ জেতার জন্য বা ম্যাচ ড্র করার জন্য। এবি ডেভিলিয়ার্স মনে হয় সব থেকে স্লোয়েস্ট ইনিংস ভারতের বিরুদ্ধে খেলেছিল ভারতের মাটিতে। রবিচন্দ্রন অশ্বিনের জাদেজার এগেনস্টে 247 বল খেলে বোধহয় 43 রান করেছিল, না কি 249 বল খেলেছিল, অনেক বল খেলেছিল। হাসিম মামলা ওরকম 200-র উপরে বল খেলেছিল, দুজনে ড্র করেছিল অনবদ্য। এরকমই প্লেয়ার দরকার হয়। আর সাকিব এই দ্বিতীয় টেস্ট ম্যাচে তো খেলবে, বাদ যাবে না, কোনো প্লেয়ার নতুন আসবে না দলে, দুই দলের মধ্যে। দেখা যাক কেমন খেলে।